সবাই হোমওয়ার্ক দেখান তো একজন একজন করে স্ক্রিন শেয়ার দিয়ে। স্যার আমি তো ওটা পিএসডি ফাইলে সেভ করি নাই, শুধু জেপিজি ফাইলে সেভ করে গ্রুপে দিয়েছিলাম। যারা পিএইচডিতে সেভ করছেন তারা দেখান। ওই কেউ স্ক্রিন শেয়ার দিচ্ছেন না। স্যার আমিও তো জেপিজিতে সেভ করছি স্যার। আচ্ছা জেপিজিটা দেখান স্ক্রিন শেয়ার করে। আচ্ছা স্যার। আর যদি করে দেখানো হয় তাহলে করে দেখাতে পারি, কিন্তু পিএইচডিটা রাখে দিবেন সবসময়। জি স্যার। পিএইচডি ফাইলটা রেখে দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন অফ করেন। স্যার আমারটা দেখাবো? হ্যাঁ দেখান।
স্যার আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। মানে প্রবলেমটা হচ্ছে যে আমি যে পাহাড়টা করেছি, তো আমি যেটা রিয়েল পিকচার ছিল হ্যাঁ ওইটাতে হচ্ছে এই পাহাড়ের গায়ে মানে কিছুটা একটু অন্যরকম একটা ইফেক্ট দিয়েছিল, বাট ওটা আমি পারি নাই। মানে কিভাবে দেবো, অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছিল। ওটা ইলিস্ট্রেটরে করতে হবে, ইলিস্ট্রেটরে করবেন, বা আপনি যখন ফটোশপে আর একটু আস্তে আস্তে করলে মানে একটু টাইম নিয়ে করলে তাহলে রিয়েলিস্টিক হবে। আচ্ছা। তারপরে তারপরে কে দেখাবে? বাকিটা কোথায়? রাজ ভাই কাজ করছেন, হোমওয়ার্ক করেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক করেছেন? হ্যালো স্যার, আমি আসলে ওই যে ল্যান্ডস্কেপারটা আমি শেষ করতে পারি না, মানে আমি ইয়ে করি নাই। কারণ আমি স্যার ওই যে মানে গতকালকে উডেন বক্সের আমার মানে গতকালকে যে হোমওয়ার্কটা ওইটা স্যার একটু শেষ করতে পারছিলাম না। তো ওইটা করতে করতে স্যার লেট হয়ে গেছে, এই জন্য এটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কালকে উডেন বক্সের পার্টিটা কমপ্লিট করতে টাইম পাই নাই স্যার, সরি। তো এটা আমি ইনশাল্লাহ স্যার আজকে যা দিবেন এটার সাথে করবো স্যার হোমওয়ার্কটা। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো হ্যাঁ বলেন, আমাকে বলতে হবে? স্যার আমি ওই উডেন বক্স আর পার্টি একটা স্যার করতে করতে আমি আর কি টাইম পাই না স্যার। কালকে ল্যান্ডস্কেপ এমনি একটু ধরছিলাম স্যার, ধরে আসছেন মানে কি স্যার শেষ করতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে করে নিন। জি স্যার, ওকে স্যার। বাকিরা কোথায়? 6 জন। আচ্ছা সময় আছে। আফরিন আপনি ওই যে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখান তো। ওকে স্যার। স্যার 1 মিনিট ওয়েট, আমি আবার আসছি। দাঁড়ান।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতেছি না স্ক্রিন, ফটোশপের স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন আসছে না। স্যার এখন আসছে না? না এখনো আসে না। ফটোশপের স্ক্রিনটা দেন, এটা দিলেই আসবে। ফটোশপের স্ক্রিনটা একটু হ্যাঁ, দিন। ফটোশপটা অন করেন তাহলেই আসবে। এটা মিনিমাইজ করে দেন। এখন কি আসছে? না না আসেনি, কেটে আবার জয়েন করে দিন। এখন এখনো তো আসেনি। আচ্ছা কেউ একজন একটা গ্রুপে পোস্ট দিয়ে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন পোস্ট দিয়ে দেন তো ক্লাস শুরু হয়ে গেছে, লিখে দেন। স্যার এখন কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না। উম, এটা দেখা যাচ্ছে না কেন? আমি তো দেখতেছি। এখন আসছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আসছে।
রুফটা লক করা আছে, ছবিটা লক করা আছে, এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিন। কন্ট্রোল আগে আনসিলেক্ট করেন, আনসিলেক্ট করে ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট করার পরে একটা কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট করে নেন। আচ্ছা কপি এবার ইয়ে করেন। কিন্তু স্যার ওর টেস্টটা তো আনতে পারছি না, মানে এটা ইয়া করলে মানে আগের পেজটা মানে এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে আর ওইটা চলে যাচ্ছে, এখন ওটা কিভাবে মানে ইয়া করতে সামনে আনবো? কন্ট্রোল সি দিয়ে কপি করে ওই জায়গায় দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিতে হয় কিনা। আর কিছু দিবেন না? আর কি দিব স্যার? আজকে আপনাদের হাতে কম কেন, 6 জন কেন আসছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা যখন একটা কোনো ব্রাশ সিলেক্ট করি, ব্রাশ সিলেক্ট করার পরে সেটাকে ছোট বুঝি না, আপনার কথা আসে নাই। বললাম স্যার, আমরা যখন একটা ব্রাশ সিলেক্ট করতে মাউসের সাইড বাটন ক্লিক না করে বেরিয়ে নেব, কেমনে মানে কোনো কিবোর্ড শর্টকাট আছে ওইটাকে ছোট করার জন্য? ব্রাশকে শর্টকাট দিয়ে ছোট করবেন, কালকে বলে দিছি না। মানে ব্রাশ আমি কেমনে বুঝি না, কথা আসে মাউসের না। কথা আসে না। স্যার হয়েছে, আর কিছু করতে হবে?
আচ্ছা, আর কিছু করা লাগবে না। প্রতিদিন আপনাদের গ্রুপে একটু বেশি আসে, আজকে তো আপনাদের অবস্থা খারাপ, 5 জন আমি সহ। আজকে তো 2:30টা বেজে গেল, এখন পর্যন্ত কারো খবর নেই। স্যার জি, ল্যান্ডস্কেপের জন্য যে পাখি, তারপরে যে মানুষ, এগুলা এইসব পিকচার কি নামে সার্চ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যান এগুলো লিখে, নামানোর জন্য? ব্ল্যাক হোয়াইট লিখে এটাই দেখবেন চলে আসবে। যেমন ব্ল্যাক হোয়াইট কাপল বা ব্ল্যাক হোয়াইট ফিশারম্যান লিখতে চলে আসবে। ও, আচ্ছা আচ্ছা। স্যার আজকের আগের ব্যাচে কজন ছিল? আগে কিছু ছিল, দেখি কয়জন ছিল। আপনার লিখলেন 8 জন ছিল, 8 জন। 14 জন অ্যাবসেন্ট। স্যার সব ব্যাচে কি 25 জন করে স্টুডেন্ট? জি, বাকিরা কোথায়, কীভাবে ক্লাস করাবে, ওগুলো কীভাবে হবে আমি বুঝতেছি না। স্যার যারা অ্যাটেন্ড হচ্ছে না তারা কি বাদ করে যাবে, নাকি যে কোনো সময় ইচ্ছা করবে তারা অ্যাটেন্ড করতে পারবে? সেটা তো আমি জানি না, প্রজেক্টের লোকজন জানে। আমাকে মানে ওখান থেকে যখন ফোন আসছিল তখন মানে একটা মেয়ে ফোন আসছিল, উনি বললো যে পরপর 3 দিন ক্লাস বাদ দিলে নাকি মানে ক্যান্সেল করে দিল ওখান থেকে। তো 3 দিন কেন, 3 দিনের বেশি হয়ে যাচ্ছে, সেরকম কারণ নেই। হ্যাঁ, হয়তো হয়তো ক্যান্সেল করে দিতে পারে, কারণ ওরা কোনো প্রতিনিধি ইনফরমেশন দিচ্ছে না, ক্যান্সেল করে দিতে পারে। প্রথম যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয় তখন অনেকেই মানে অ্যাক্টিভ ছিল গ্রুপেও, যে কোনো সমস্যার কথা বললে
আসতো, যেমন হাসিবুল হাসিবুল হাসান নাকি যেন, তারপর আনিসুর রহমান, এরা তো দেখতাম প্রায় প্রায় মানে চ্যাটিং আসতো, প্রতিদিন জিজ্ঞাসা করতে ক্লাসের কথা। কোথায় হারিয়ে গেছে তাহলে এটা? কি নাম বলছেন? আনিসুল হক না? দেখি এখন ফোন দেবো তাকে। স্যার ক্লাস কি শুরু করবেন? শুরু করবো, লোকজন আরো দেখে আসে কিনা। অলরেডি 36 বেজে গেছে। সমস্যা নেই, প্রবলেম নেই। আচ্ছা আফরিন নাহার আপু, জি আপু বলেন। ফেসবুকে মিষ্টি মেয়ে, এটা কি আপনার আইডি? জি ওইটা আমি। ও আচ্ছা, মানে ফেসবুকে সবার এক এক ধরনের নাম, তো কাউকেই চিনি না। না আসলে এক এক ধরনের নাম বলতে ওইটা আমার রিয়েল নাম, এটাও আমার রিয়েল নাম, মানে এটা হচ্ছে সার্টিফিকেটের নাম, আর মিষ্টিটা হচ্ছে আমার নিকনেম। এই জন্য নিকনেম দিয়ে আর কি মানে ফেসবুক। হ্যাঁ, এটা আমার। বোঝারও পারে না যে কে। আচ্ছা মেল তো মনে করে একটা ইম্পর্টেন্ট একটা জীবন, ওইখানে কোনো মানে কোনো অন্য কোনো ইয়া করিনি, সার্টিফিকেট ন্যাশনাল আইডিতে যেসব ম্যানেজ করা হয় সেটা দিয়ে আর কি আমার ফেসবুক আইডিতে জাস্ট আমার পিকচার। হ্যালো, আমি আনিসুর রহমান। আমি এলইডিবি থেকে বলছি। আপনি গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, হচ্ছে নামটাও তো আজকে 4 দিন ক্লাস চলতেছে, হোয়াটসঅ্যাপে এত নক দেওয়া হচ্ছে, আপনার কোনো খবর নাই। আপনি জি জি, চেষ্টা করি আসলে, তো মানে আপনার আমি কাছে এলইডিবি থেকে বলছি, লার্নিং অ্যান্ড প্রজেক্ট থেকে বলছি। কিছুই না, কারণ আমি কিচ্ছু পারি না আপু। আমি তো জানি, আমি তো সব কাজই দেখছি। আমি ঢাকা থেকে বলছি, আপনি জয়েন করার কথা ছিল, আপনি জয়েন করতেছেন অনলাইনে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে। শিক্ষা প্রজেক্টের সময়, তারপরে এখন ক্লাসের 4 দিন ক্লাস শেষ। জি জি জি, যেখানে আপনি অ্যাপ্লাই করেছিলেন, আপনি কি ক্লাস করবেন না? জি জি, অনলাইনে হচ্ছে কোর্স। আপনাকে 4 দিন আগে ফোন দেওয়া হয়েছিল, আপনি ফোন রিসিভ করেন না। আপনি হোয়াটসঅ্যাপে ঢুকেন, আপনার হোয়াটসঅ্যাপে ঢুকলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গ্রুপ আছে, গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন। জি জি, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপ আছে না, ওই গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, শুরু করে দিই, আর কি করবেন? আসেন সবাই। জি স্যার।
আমরা আজকে দেখব স্মার্ট অবজেক্ট আর রেগুলার লেয়ারের মধ্যে কি পার্থক্য, স্মার্ট অবজেক্ট আর রেগুলার লেয়ার। আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমার এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা রেগুলার লেয়ার। দেখেন এখানে লেখা আছে কি লেয়ার, শুধু লেয়ার। জি লেয়ার, শুধু লেয়ার, ঠিক আছে। যদি আমি রাইট বাটন ক্লিক করি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন দেখেন এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে এবং লেখা হচ্ছে যে অবজেক্ট স্মার্ট স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্টের সুবিধা স্মার্ট অবজেক্ট। জি, তো স্মার্ট অবজেক্টের সুবিধা কি, ধরেন আমি আমার এই অবজেক্টটা এখানে আছে, আমি চাচ্ছি যে এই অবজেক্টটা এখানেই থাকবে, বাট আমার এই অবজেক্টটাকে আলাদা একটা ট্যাবে ওপেন হবে, ওই ট্যাব থেকে আমি আমার এই অবজেক্টের বিভিন্ন কাজ করব, কাজ করার পরে ওখান থেকে আমি সেভ করে দিলে এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ধরেন যে এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ওকে দেবেন, ওকে দেওয়ার পরে এই যে পুরো অবজেক্টটা আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি এখান থেকে একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে ক্রস করে দিলাম, ক্রস করে ইয়েস দিলাম, ইয়েস করে দিলে দেখবেন আমার এই মেন ডকুমেন্ট ওখানে চেঞ্জ হয়ে গেছে। এখন ধরুন আমার এই কালারটা এখানে আছে, আমি এটাকে স্মার্ট অবজেক্ট থেকে এখান থেকে চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিলাম, যার পরে আমি ক্রস করে ইয়েস দিলে আমার মেন ডকুমেন্টে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটার অনেক সুবিধা আছে যেটা আমরা পরবর্তীতে দেখবো, বিভিন্ন প্রজেক্টে কাজ করার জন্য স্মার্ট অবজেক্ট বিভিন্ন কাজে আমাদের ইউজ করতে হবে। তবে এটা মকআপে বেশি ইউজ হয়। হ্যাঁ, মকআপে বেশি ইউজ হয় এটা। তো আমরা একটা ছবির মাধ্যমে দেখি এবার। একটা ছবি নিলাম এখানে, নেওয়ার পরে আমি পিকচারটাকে স্মার্ট অবজেক্ট করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে আমি ডাবল ক্লিক করলে এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে। হওয়ার পরে আমি চাচ্ছি যে এই অবজেক্ট এখানে আমি আরেকটা পিকচার দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে কীভাবে করবো, আমি এখানে এই পিকচারটা আনলাম, তারপরে আমি এটাকে ড্র্যাগ করে দিই, ড্র্যাগ করে এটাকে বড় করি, ওকে দিলাম, তারপরে ইয়েস দিয়ে দিলাম। তাহলে আমার কি এটা আমার মেইন লেয়ার, আমার যে মেইন ডকুমেন্ট ওখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা স্মার্ট অবজেক্ট কি বুঝছি? জি স্যার। ওকে, এবার আমি চাচ্ছি যে এটাকে রাস্টার বানাই ফেলবো, মানে এটাকে আমি আর কোনো কাজ করবো না, এটা আমার রাস্টার ইমেজ হয়ে যাবে, একটা রাস্টার ইমেজ। এখানে আমি আর কোনো কিছু চাইলে করতে পারবো না। সেটা করতে হলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করার পরে এখানে আসতে রাস্টারাইজ লেয়ার, এখানে যখন ক্লিক করে ফেলবো দেখেন এটা রাস্টার হয়ে গেছে, এটা তার কোনো আইকন নেই, এখন এটা রাস্টার একটা ইমেজ। এটাকে চাইলে আমি আর কিছু করতে পারবো না। আবার যদি আমাকে এটাকে স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তখন আমি এখানে ক্লিক করলে এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে, আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো, রিপ্লেস করতে পারবো। বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, আমরা এখন দেখবো একটা ক্যানভাসে কিভাবে ইমেজ আনা যায়, মানে কি আমরা কিভাবে এই ক্যানভাস থেকে এই ক্যানভাসে কোনো কিছু আনবো বা কোনো ইমেজকে মুভ করবো কিভাবে। যেমন আমার এই ক্যানভাসে একটা ছবি আছে, আমি এই ক্যানভাসের ছবিটাকে এই ক্যানভাসে নিয়ে আসবো, তাহলে আমি কীভাবে আনতে হবে, ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, বা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিলে আসে না। আসতেছে না, আচ্ছা ড্র্যাগ করে এভাবে নিয়ে এটাকে ড্র্যাগ করে নিয়ে নিতে পারি, ঠিক আছে। আমরা এটাকে মুভ ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস, একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে মুভ করতে পারি।
এবার দেখেন আমরা একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে কিভাবে যাইতে পারি। আমরা যে এভাবে মাউসের মাধ্যমে যাইতে পারি, বা আমি এই ক্যানভাস থেকে এই ক্যানভাসে কিবোর্ডের মাধ্যমে যেতে পারি। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ট্যাব। তাহলে আমি একবার কন্ট্রোল শিফট ট্যাব দিলে এই ট্যাবে যাবো, আর একবার ক্লিক করলে এই ট্যাবে যাব। তারপরে আমরা তো দেখছি কন্ট্রোল অল্টার জেড দিলে এটা স্টেপ ব্যাক ফরওয়ার্ড হয়, ঠিক আছে। কন্ট্রোল অল্টার জেড, আন্ডু যেটাকে আমরা বলি আর কি। আর আমরা একটা দেখছি মাল্টিফুল একটা আন্ডু দেখছি, সেটা হচ্ছে এখানে হিস্ট্রি থেকে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করছি এখান থেকে আমরা একটা একটা করে আবার দেখতে পারবো, ঠিক আছে। এখন আমরা দেখবো শেপ টুল। এখানে একটা টুলস আছে যেটা হচ্ছে শেপ টুল। তো এখানে শেপ টুলের প্রথমে আছে রেক্টেঙ্গুলার টুল। তো রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা এখানে সিলেকশন টুল দিয়ে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, ক্রিয়েট করার পরে আমরা কালার অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। জি। কিন্তু আমরা এই টুলটা দিয়ে সহজে একটা পূর্ণাঙ্গ একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি। প্লাস আমরা চাইলে এখান থেকে ফিল থেকে আমি যে কোনো ধরনের কালার অ্যাপ্লাই করতে পারতেছি। আর আমরা যখন সিলেকশন টুল দিয়ে করতাম তখন আমরা ডিসিলেক্ট করে দিলে আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে পারতাম না, কিন্তু এখানে আমরা এটা করতে পারতেছি। তারপর এখানে আরেকটা অপশন আছে ফিল স্ট্রোক। ফিলের পর আছে স্ট্রোক। আমি চাইলে এটা স্ট্রোক দিতে পারবো। কীভাবে? আমি একটা কালার সিলেক্ট করলাম, এখানে স্ট্রোকের একটা অপশন আছে, এখানে আমি বড় ছোট করতে পারবো। এখন আমি চাইলে স্ট্রোক রাখবো, ফিল অফ করে দেবো। সেটা কীভাবে? তাহলে আমি ফিলটাকে অফ করে দিই। এখানে হচ্ছে নো কালার আছে, যে এখানে ক্লিক করলে নো কালার, মানে আমার ফিলের কালারটা অফ আছে, আমার স্ট্রোকের কালারটা অন আছে। আবার আমি যদি আমার ফিলের কালারটা অন করে দিই আর স্ট্রোকের কালারটা অফ করে দিই, তখন আমার স্ট্রোকটা চলে যাবে, ফিলটা থেকে যাবে। এখন এখানে হাইট ওয়েট আছে। আমি চাচ্ছি এটার প্রস্থকে বাড়াবো। আমি ধরেন এটার প্রস্থকে 200 পিক্সেল করবো, দিলে আমার এটা বাম দিকে 200 পিক্সেল বেড়ে গেল। আমি চাচ্ছি এটার হাইট 500 পিক্সেল করবো, আমার এটা নিচের দিকে 500 পিক্সেল বেড়ে গেল, ঠিক আছে। আর গতকাল আমরা যেটা দেখেছি, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার আগে কি নিতে হতো? একটা লেয়ার নেওয়া লাগতো, ঠিক আছে। একটা লেয়ার ক্রিয়েট করার পরে তারপরে আমরা সিলেকশন টুলটা নিতাম। বাট আমরা যখন শেপ টুল দিয়ে কাজ করব, আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করব, অটোমেটিকলি একটা শেপ লেয়ার নিয়ে নেবে, অটোমেটিকলি একটা লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিকলি একটা লেয়ার হয়ে যাবে এখানে। আমরা চাইলে লেয়ারগুলোর কালার অনেকভাবে চেঞ্জ করতে পারি। এখান থেকে চেঞ্জ করতে পারি, বা আমি এখানে ডাবল ক্লিক করার পরে একটা কালার প্লেট আসবে, এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। এখান থেকেও চেঞ্জ করতে পারি, বা এখানে ডাবল ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করলে আমি একটা কালার চেঞ্জ করতে পারবো। তারপর দেখি দেখেন এখানে আরো কিছু অপশন আছে আমাদের। এখানে স্টকের কিছু স্টেট আছে। আমরা এখানে স্টক দিলাম, স্টক দেওয়ার পরে স্টকটা বড় করি, এখানে যাই, যদি স্টেট কিছু স্টেট আছে আমরা সেটাকে ছোট করে দিই। আবার চাইলে আমি স্টকটা অফ করে দিতে পারবো। দেন আমাদের এখানে চারটা অপশন আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই আমাদের কর্নারগুলোকে রেডিয়াস করতে পারবো। মানে আমাদের কর্নারগুলো এখানে কার্ভ হয়ে যাবে, এখানে গোল হয়ে যাবে। যত পিক্সেল দেবো তত পিক্সেল গোল হয়ে যাবে। যেমন আমি এখন 10 পিক্সেল দিই,
10 পিক্সেল দিয়ে এন্টার দিলাম, তাহলে আমার 10 পিক্সেল করে চারদিক থেকে এটা কর্নার হয়ে গেছে, রাউন্ড হয়ে হ্যাঁ এটা রাউন্ড হয়ে গেছে। আমি একটু বাড়াই দিই, 30 পিক্সেল করে দিই, দেখেন এটা কর্নার হয়ে গেছে। আমি যাচ্ছি আমি শুধু একদিক দাঁড়াবো, বাকিগুলো অফ থাকবে। সেখানে একটা লিঙ্ক অপশান আছে, এই লিঙ্ক অপশানটাকে আমরা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পরে আমি এবার এই দিকে যাচ্ছি যে 50 পিক্সেল দেবো, আমার শুধু ওই দিকটা বাড়তেছে। আমি যাচ্ছি যে এইদিকে 100 পিক্সেল দেবো, তাহলে আমার এই দিকটা হবে। আমি যাচ্ছি এইদিকে 200 পিক্সেল দেবো, মানে আলাদা আলাদা হবে, ঠিক আছে? তারপরে এখানে আছে রাউন্ডেড রেক্টিকুলার টুল। রাউন্ডেড রেক্টিকুলার টুলের জন্য আলাদা একটা ইয়ে দেওয়া আছে। সেম আমরা আগের মতো সবগুলো কাজ করতে পারবো। তারপর হচ্ছে ইলিপস টুল। আমরা ট্রান্সফার করে নিতে পারবো, বড় ছোট করতে পারবো, মুভ করাতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে পলিগন, আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারবো। সেম কালার চেঞ্জ করতে পারবো। তবে এখানে আমাদের একটা অপশন হচ্ছে সাইড, আমরা এটা সাইড বাড়াতে পারবো। এই যে এখন কটা, এখানে সাইড 7টা সাইড আছে। তো আমি যদি এটাকে 3টা সাইড করি, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। আমি যদি চাই 4টা সাইজ করবো, 4টা সাইজ আছে। আমি যদি 10টা সাইজ করবো, 10টা সাইড আছে। আমি যদি চাই 20টা সাইড করবো, 20টা সাইড আছে। তারপর হচ্ছে কি লাইন টুল। আমরা যদি কোনো সিঙ্গেল লাইন আঁকতে চাই, তাহলে আমি লাইন টুল ইউজ করব। আর যদি আমি কোনো লাইনকে সোজাসুজিভাবে টানতে চাই, তাহলে শিফট ধরে এটাকে টানলে এটা একদম সোজাভাবে হয়ে যাবে। তারপর হচ্ছে কাস্টম শেপ টুল। তো আমরা কাস্টম শেপ টুলে ক্লিক করার পরে এখানে উপরে শেপ নামে একটা অপশন আসছে। তো এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলো হচ্ছে কাস্টম দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। বিভিন্ন ধরনের শেপ টুল আছে, আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখান থেকে নিয়ে ডাউন এখান থেকে কাজ করতে পারবো। আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো।
আছে, কাস্টম শেপ টুল সম্পর্কে আমরা ক্লিয়ার। আমরা এবার দেখি আরো কিছু কাস্টম করা যায় কিনা কিছু টুলসকে। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এবার আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি। ট্রান্সফর্ম করার পর আমি রাইট বাটন ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে। প্রথম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, মানে কন্ট্রোল টি দিয়ে আমরা যেটা করি আর কি। তারপরে হচ্ছে স্কল, মানে আমরা কোনো দিক যদি বাড়াতে চাই, কারণ যে কোনো একদিক বাড়বে, শুধু উপরে বাড়াবো শুধু একটা দিক বাড়বে, সাইডে বাড়াবো শুধু এই পাশটা বাড়বে, নিচে বাড়ালে শুধু নিচেরটা বাড়বে, আর তিনটা নিজ অবস্থানে থাকবে। তো তারপরে হচ্ছে কি রোটেট, আমরা রোটেট করার জন্য রোটেটটা ইউজ করব। তারপর হচ্ছে কি স্কেপ, এটা দিলে কি হবে, এটা দিলে যে কোনো একটা সাইড থেকে একটা নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে। একটা সাইড থেকে আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। তারপরে আমরা আবার ট্রান্সফর্ম করি এটাকে কন্ট্রোল টি দিয়ে। তারপরে ডিস্ট্রয়েড আছে, ডিস্ট্রয়েড থেকে আমি এটাকে সেম স্টারে এটার পাথগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। আবার ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করার পরে এখানে কি আছে ডিস্ট্রয়েড, পার্সপেক্টিভ। হ্যাঁ, এখান থেকে আমাদের দুইটা করে কর্নার, দুইটা করে কর্নার আমাদের এখান থেকে মুভ করা আমরা যাবে। যে উডেন বক্সটা তৈরি করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা যে উডেন বক্সটা তৈরি করেছিলাম সেটাতে এই অপশনগুলির দরকার হয়। হ্যাঁ জি স্যার, ওই যে মানে বক্স টাইপের কোনো ডিজাইন করতে গেলে বা যে কোনো দরজা করতে গেলে তখন হ্যাঁ। তারপর হচ্ছে আর থেকে আমি এটাকে একটা ছবি এনে দেখাই, ছবি দিয়ে ঠিক আছে। জি স্যার। তারপর কি স্যার আছে? ঠিক আছে, কিন্তু আরেকবার একটু দেখালে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে বইয়ের পাতা অনেক সময় উল্টে যায় না, কিছু কর্নার গুলি ভাঁজ থাকে, ওইগুলি করার জন্য এটা দরকার। ঠিক আছে, ক্লিয়ার।
জি স্যার। আমি ক্লিয়ার না স্যার। কেন কেন ক্লিয়ার না কেন? এই যে একটা ছবি আনবো, একটা ছবি আনবো, শুধু ছবি আনার পরে রাইট বাটন ক্লিক করবো, ওয়ার্কটা দেখবো, ওয়ার্কটা দেওয়ার পরে এই যে এখানে যে পাতগুলো আছে আমি এগুলোকে পয়েন্ট আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্রত্যেকটা পয়েন্টে আপনি ক্লিক করে আপনি মুভ করতে পারবেন, হ্যাঁ প্রেস করে ধরে রাখতে হবে। হ্যাঁ এখন বুঝতে পারছি। তারপরে এখানে আছে রোটেট, আমরা এটাকে রোটেট করতে পারবো বা আমরা এটাকে হরিজন্টাল ভার্টিক্যাল করতে পারবো। রোটেট করি, তারপরে আমি এটা হরিজন্টাল করলে এটাকে রিপ্লেস রিপ্লেক্স হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা জি স্যার। কয়জন আসছি আমরা? স্যার 7 জন। আমি এখন টাইপ করে দেখবো, টাইপ করি। এই হচ্ছে টাইপ টুল, ঠিক আছে? টাইপ টুলে ক্লিক করার পর এখানে উপরে আছে কি, এখানে আমাদের ফন্টের নামগুলো আছে, ফন্ট নেম, তারপর এটাতে হচ্ছে ফন্ট স্টাইল, কি রেগুলার আছে, ইটালিক্স আছে, বোল্ড। তারপরে এখান থেকে আমাদের এটা সাইজ আছে, আমাদের ফন্টটা কত সাইজে হবে, এখানে কিছু অপশন আছে, এটা কি আমাদের কি শার্প মোডে হবে নাকি ক্রপ মোড হবে, স্ট্রং মোডে হবে না স্মুথ মোডে হবে। তো আমরা কিছু লিখি, এটা লেখা লিখলাম, লেখার পরে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি এটাকে একটু বড় করে নিই, বোল্ড করি। তারপরে এখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা ফন্টের স্টাইল পাবো। বিভিন্ন ধরনের স্টাইল আছে, এগুলো আমরা দেখে নেব। ঠিক আছে? জি স্যার। তারপর আমরা মধ্যে থেকে ক্যারেক্টার নামে একটা অপশন পাবো। ক্যারেক্টারের ভিতরে আমাদের এই যে ফুল এটা আছে, ফুল টাইপ টুলের ফুললি অপশনগুলো আছে। তো প্রথমে কি হচ্ছে ফন্ট, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি ফন্টের সাইজ বাড়াতে পারবো, এখান থেকে আমি ফন্টের লিডিংটাকে বাড়াতে পারবো। লিডিংটা কি, আমি যদি একটা লেখা লিখি,
এবার আমি এই দুইটা লেখার মধ্যে দূরত্ব উপরে আর নিচের দূরত্বগুলো এখানে লিডিং এর মাধ্যমে বাড়াতে কমাতে পারবো। যেমন এখানে একটা ভিতরে একটা উঠে গেছে, এটাকে লিডিং এর মাধ্যমে ঠিক করতে পারবো। তারপর এখানে হচ্ছে যে ট্র্যাকিং, এখানে ট্র্যাকিং এর মাধ্যমে আমরা একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব নির্ধারণ করতে পারবো। তারপরে এখানে দিলে কি হয়ে যাবে, এগুলো বোল্ড হয়ে যাবে। এখানে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে, এখানে ক্লিক করলে এগুলো সব বড় হাতের হয়ে যাবে, এখানে ক্লিক করলে এগুলো সব ছোট হাতের হয়ে যাবে। মানে প্রথমটা ছোট হাতের হয়ে যাবে, স্মল ক্যাপ হবে, স্মলে আছে ছোট, মানে লেখা ঠিক থাকবে কিন্তু সাইজটা কিছু তো সাইজটা ছোট থাকবে। তারপরে এখানে হচ্ছে ধরেন আমি এখানে যদি H2 লিখি, H2 তাহলে আমি সিলেক্ট করি, তারপরে যদি আমি এটা ক্লিক করি তাহলে আমার এটা উপরে উঠে যাবে। আমি যদি শুধু ট্রুটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ এটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ তারপরে নিচে, ঠিক আছে। তারপর আন্ডারলাইন দিচ্ছি, একটা আন্ডারলাইন দেওয়ার জন্য, লেখার বেডে দিয়ে কেটে দেওয়ার জন্য। জাস্ট এগুলো আমাদের তত দরকার হবে না, মাঝে মাঝে দরকার হবে, তবে বেশি দরকার হবে না। শিখে রাখা ভালো। জি স্যার। এই হচ্ছে ফুললি আমাদের টাইপ স্টোরির কাজ। আপনারা একটু দেখেন, একটু প্র্যাকটিস করেন তো।
আপনারা কি প্র্যাকটিস করতেছেন? জি স্যার করতেছি। জি স্যার, করছি। আচ্ছা। সবাই প্র্যাকটিস করছেন? কোনো সমস্যা আছে? আচ্ছা দেখেন,
কালকে আপনাদের হোমওয়ার্ক থাকবে লগইন পেজ ডিজাইন। কি ডিজাইন স্যার? লগ ইন পেজ, আমরা যে ফেসবুক বা কোনো ওয়েবসাইটে বা কোনো কিছুতে লগ ইন করার সময় একটা পেজ আসে না, দেখাচ্ছি আমি। জি স্যার। এরকম পেজ আছে না, এই পেজগুলো স্যার জি স্যার। হ্যাঁ, এই পেজগুলো আপনারা কপি করতে হবে, কপি করা শিখতে হবে। ডিজাইন শিখতে হলে কপি শিখতে হবে আগে। আপনি যত বেশি কপি করতে পারবেন আপনি ডিজাইনে তত দক্ষ হতে পারবেন। কারণ আপনি কপি করতে করতে আপনার মাথায় ক্রিয়েটিভিটি চলে আসবে, আপনার মাথায় তখন ইউনিক কিছু চলে আসবে। আপনি যদি কপি না করেন তাহলে আপনার মাথায় সারা জীবনে কিছু আসবে না। এরকম হুবহু স্যার এরকম পেজ বানাইতে হবে? এরকম পেজ আপনি কপি করবেন, কপি করেন তারপরে 5-6টা কপি করার পর আপনি নিজ থেকে একটা আইডিয়া পাবেন। কপি কিভাবে করবেন আমি দেখাচ্ছি। পেজ আছে, ঠিক আছে স্যার এটার কি নির্দিষ্ট কোনো মাপ আছে? মাপ আছে, বাট আমরা মাপ দিয়ে পরে করবো, আমরা এখন কপি করা শিখবো। জি। প্রথম আমি এটাকে বসাবো, পেজটা হলো ছোট 300 ঠিক আছে। প্রথমে আমরা এরকম একটা পেজ আনবো, ঠিক আছে, জি। গুগল থেকে কপি করে আনবো। এবার আমরা এই ডিজাইনটাকে কপি করব, শুধু এই সাদা অংশটাকে। তাহলে কপি করার জন্য কি করতে হবে, আমরা প্রথমে আমরা আজকে যে রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি সেটা ইউজ, হ্যাঁ এটা দিয়ে আমি একটা সাদা একটা অবজেক্ট ক্রিয়েট করি বা শেপ ক্রিয়েট করি, করার পরে এটা কালার কি হবে হোয়াইট। তারপরে আমি এটা চোখটা অফ করে রাখবো, আমি এটা নিয়ে ফেলছি, এটা আমার এখন আর দরকার নেই, ঠিক আছে। জি। তারপরে আমার এখানে টেক্সটটা দিয়ে লিখতে হবে, টেক্সটটা টেক্সটটা লিখতে হবে। টেক্সটটাকে আমি কাস্টমাইজ করে নিই, লিডিংটা অফ করি, ফন্ট সাইজটা কমিয়ে দিই। আমি টপ করব, এটার সাথে মিলাতে হবে। এখানে অন্য ফন্ট ইউজ করছে, আমরা ফন্টের ব্যাপারটা পরে শিখবো, আগে আমরা কপি করা শিখব। ছোট হয়ে যাবে, বোল্ট নিলে কি হবে? হ্যাঁ এর শুধু মিলাতে পারলে হবে। এবার এখানে কি ফন্টের সেটা আমরা জানি না, আমরা আমাদের মতো করে মিলানোর চেষ্টা করব। কালারটা কি হবে স্যার ওটার মধ্যে কি করতে হবে, মানে আমি ওটার সাথে কি মিল রাখতে হবে নাকি একটু ছোট বড় হলে প্রবলেম নাই নাকি? একদম মিলাইতে হবে, তাহলে কপি মানে কি একদম কপি করতে হবে, হুবহু কপি। কপি করলে তো অনেক কিছু শিখতে পারবে, তাহলে আপনার আইডিয়া হবে কোনটা সাইজ কত, এরকম একটা আইডিয়া হবে যে টাইটেলের সাইজ কত বা তার নিচেরগুলোর সাইজ কত, এরকম আস্তে আস্তে আইডিয়া হলে হতে আপনার ভালো বুঝতে পারবেন ব্যাপারগুলো।
এখানে একটা বক্স দেবেন। এটাকে কপি করবো, তারপরে এখানে একটা কপি করবো। তারপরে এগুলোকে আমরা এখন হাইড করে দেবো। তারপরে এটার উপর আমরা লিখবো, ঠিক আছে? সবকিছু শেষ হওয়ার পরে আমরা যেটা কপি ফাইল এটাকে এটা চোখটা অফ করে দেবো, যেগুলো আমরা কোর্সের করবো সেগুলো চোখ অন করে দেবো, এরকম হয়ে যাবে। আপনারা কপি করবেন, তারপরে ভিতরে লেখাগুলো লিখতে হবে, ভিতরে লেখাগুলো আইকনগুলো আনতে হবে। এখানে একটা শেপ দিবেন, তারপরে এই আইকনগুলো কোথায় পাবো? এই আইকনগুলো পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন। এখান থেকে আপনি যে আইকন সার্চ দিবেন ওই আইকন চলে আসবে। যেমন আমাদের একটা লগ দরকার, এখানে যেগুলো ফ্রি আছে ওগুলো ইউজ করতে পারবেন, যেগুলো নিচে এরকম চিহ্ন আছে এগুলো ইউজ করতে পারবেন, এগুলো টাকা দিয়ে কিনতে হবে, এগুলো পেইড। যেগুলো ফ্রি আমরা এগুলো ইউজ করব। তো আমি ধরেন আমি এটা ডাউনলোড করবো। ডাউনলোড করতে হবে কি, এখানে ক্লিক করলে পিএইচডি আকারে ডাউনলোড হয়ে যাবে, বা এখান থেকে আমি পিএইচডি আকারে আবার ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? আমরা এখান থেকে আইকনগুলো নেব। এই যে ফেসবুকে আমরা কোন মোডে সেভ করব, পিএনজি না পিএসডি? দুটাই তো সেভ করা যাবে, কোনটা সেভ করলে ভালো হবে? পিএইচডি দিয়ে করলে সবচেয়ে ভালো হবে। তাহলে কপি করবেন, ঠিক আছে? কপি করা শিখতে হবে। জি স্যার। মাঝখানে ওই রিমেম্বার মি ওটা কপি করতে হবে না? হ্যাঁ, সবকিছু কপি করবেন, সবকিছু একদম এখানে যে রকম আছে সবকিছু কপি করবেন। এই লাস্টে এটাও কপি করবেন। আমি একটা দেখাচ্ছি, আপনারা এক একজনে এক একটা করবেন, এক একজনে এক এক রকম। জি স্যার। স্যার একটা করতে হবে না, একটা পেজ যে কোনো? হ্যাঁ, যেমন আমি এটা এরকম আমার একটা করা আছে। এটা আমরা কিভাবে করব? এটা প্রথমে এটা আমার করা আছে। একটা শেপ নিছে, শেপ নেওয়ার পরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, ইমেজ নেওয়ার পরে এটাকে অপাসিটি কমায় দিছে, ঠিক আছে? তারপরে এখানে একটা সার্কেল নিছে, সার্কেল নিয়ে এখানে ক্লিপিং মার্কস করছে, তারপরে এখানে টেক্সট দিছে, তারপর এখানে যে আমরা আজকে যে শেপ টুলে যে যে রাউন্ডেড যে শেপটা রাউন্ডেড, হ্যাঁ রাউন্ডেড যে শেপটা নিছে এটা নিছে, তিনটা নিছে, এরপর এখানে কিছু আইকন দিছে, লেখা দিছে, হয়ে গেছে। তারপর এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে একটা আইকন ইউজ করছে, এখানে শেপ ইউজ করছে। এটা কিসের লবিং পেজ আছে? পারবেন তো? চেষ্টা জি করি স্যার। চেষ্টা করবো স্যার। আচ্ছা, আমরা যে টুলস গুলো দেখাচ্ছি ওই টুলস গুলো এর কাজ, বাইরের কোনো টুলস এর কোনো কাজ নেই। আমরা যা পর্যন্ত যা দেখছি ওগুলোর ভিতরে কাজ, বাইরের কোনো কাজ নেই। একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, এখানে ফন্ট নিচ্ছে, এখানে আইকন গুলো নিচ্ছে, এখানে তিনটা মোটামুটি সব আছে।
কালারগুলো পিক করে নেবেন, পিক করে নেবেন। কালার পিক কিভাবে করে জানেন? জি স্যার, জানি। কিভাবে করে বলেন তো? স্যার কালার পিক হচ্ছে আইড্রপার টুল দিয়ে নেওয়া যায়। হ্যাঁ, ধরেন আমি করি, আমি একটা ইমেজ দিই না, একটা ইমেজ নিলাম। এখান থেকে আমি কিভাবে কালার ড্র করবো বলেন? ওকে শেপ নিয়ে ওই আইড্রপার টুল যে কালারটা নিব সেই কালারটার উপরে এটা সিলেক্ট করে ওটার উপরে ধরলেই তো ওটা হয়ে যাবে। হয় না কেন? হচ্ছে না কেন বলেন? এখানে এটা তো সিলেক্ট করতে হবে না শেপ? স্যার কালার প্লেট থেকে কালারের ইয়াটা আনতে হবে, অপশনটা। হ্যাঁ, ডাবল ক্লিক করে ওই যে বক্সটা আসবে, আপনারটাতে তো আসছে না এভাবে, আমারটাতে আসে। এখন যদি আমি বাহিরে আনি কার্সরটা, তো আমারটাতে আসে। সেটাই তো বুঝতেছি না, আমারটাতে কি সমস্যা হয়েছে? এখন আসছে। এটা স্যার একটু, এখন তো আমারটাতেই হচ্ছে না। হ্যাঁ না, এখন আমারটাতেও আসছে না। আমার এখানে সরাসরি হচ্ছে না, করলে অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস এইভাবে দিতে হচ্ছে।
আমারটাতে শুধু ফিল কালার আসছে না, বাট যখন গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি তখন দিতে পারছি। সবার সেম প্রবলেম, এটা কি অফিসিয়াল প্রবলেম কিনা বুঝতেছি না, আগে তো এরকম ছিল না। আচ্ছা যাই হোক, এটার সমাধান আমরা পরবর্তীতে করব। জি, বাট গ্রেডিয়েন্ট কালার দিলে সেটাতে আসছে। আপনাদের কি কালার প্লেটে এরকম আসতেছে আমারটার মতো? না, না আমার আমার ওরকম আসছে না। ও আচ্ছা। স্যার আমারটাতে দেখাবো কিভাবে আসছে। কি কি এখন কি আসছে? স্যার একটু অন্যরকম ভাবে আসছে। আচ্ছা আমি স্টপ দিলাম, আপনি দেখান তো। আচ্ছা, আচ্ছা আমি একটা শিখবো। এটাতে আমার যে কালারটা আছে, এখন আমি এখান থেকে ব্ল্যাকটা নিব। আমার তো এরকম নেওয়ার পরে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, তারপরে অল্টার ব্যাক স্পেস দিলে তারপরে এখানে কালার আসছে। আর আরেকটা হচ্ছে আমি এখান থেকে যদি গ্রেডিয়েন্টে যাই, না এইভাবে না, আমি তো কালার এখানে কালার পিঙ্ক কেন হচ্ছে না আমার? ওইভাবে তো আমারও হলো যে অল্টার প্যাকেজ দিলে হচ্ছে কালার আর হচ্ছে, এখান থেকে তাছাড়া তো আমি সরাসরি কালার হচ্ছে না। করছি। বাট সরাসরি হচ্ছে না।